আজ থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রবিবার মোতায়েন হবে 240 কোম্পানি, আরো 240 কোম্পানি বাহিনী আসবে 8ই মার্চের মধ্যে। ভোটের বঙ্গে এ নিয়ে হাওয়া গরম। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ শনিবার, তার আগের দিনই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। প্রথম পর্যায়ে রাজ্যে 240 কোম্পানি বাহিনী, তাদের মোতায়েন করা হবে 1 মার্চ থেকে। দ্বিতীয় পর্যায়ে আরো 240 কোম্পানি আসার কথা ছিল 10ই মার্চ, তার বদলে বাহিনী আসছে 8ই মার্চ। এই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে তা চূড়ান্ত হবে 2-3 দিনের মধ্যে। এর জন্য রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকে বসবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। নির্বাচন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে নির্বাচন করা তো সম্ভব না। 240 কোম্পানি না 480 কোম্পানি পাঠাবে সেটা তাদের ব্যাপার। যদি 400 কোম্পানিতে না হয় 800 কোম্পানি পাঠাতে হবে। প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স দরকার। সেন্ট্রাল ফোর্স ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হওয়া সম্ভব না। সুকান্ত মজুমদার কি মঙ্গল গ্রহ থেকে রাজ্যে এসছেন? কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট এখন হচ্ছে, কয়েক দশক হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভা এবং লোকসভার ভোট হয়। নাচতে না জানলে উঠোন বাঁকা, ওনাদের বিকল্প মুখ নেই। কখনো সিবিআই ইডির উপর নির্ভর করতে হয়। কেন্দ্রীয় বাহিনীর নাম করে ভোট করতে চায়, আপনারা যা ইচ্ছা দিয়ে করুন, যতই করো আমলা, আবার জিতবে বাংলা। নির্বাচন কমিশনের উচিত এমনভাবে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করার ব্যবস্থা করা যাতে করে সেন্ট্রাল ফোর্স সত্যিকারের কাজে লাগে। যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে রাজ্যের পুলিশ, এসপি, থানার আইসি তারা বরযাত্রীর মতো ঘুরিয়ে নিয়ে বেড়ায়। যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনের নতুন নিয়ম বা নতুন কিছু বাধ্যবাধকতা রাজ্য প্রশাসনের উপর চাপাতে হবে। সুকান্ত মজুমদারকে জবাব দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। নিশ্চয়ই এসপি এর কাজ করতে হবে ভাই। এসপি হাউ ক্যান ইউ অ্যাজিউম যেটা এসপি আছে ল অ্যান্ড অর্ডার কাজ করবে না? হাউ ক্যান ইউ অ্যাজিউম দ্যাট? এসপি যে আছে, এসপি তো দায়বদ্ধ আছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য। এটা তো নেই কি কোথায় ল অ্যান্ড অর্ডার হবে ও সেন্ট্রাল বাহিনী ইউজ করবে না। এসপি ইজ আইপিএস অফিসার, ইউপিএসসি থেকে পাস করেছে। নিউজ 18 বাংলা। আগামীকাল দুপুরেই ভোটার তালিকা প্রকাশ। তালিকায় 7 কোটি 8 লক্ষের বেশি নাম থাকবে বলে খবর। তালিকা নিয়ে আশা আশঙ্কার শনিবার, কারণ তালিকায় বাদ থাকলেও বাদ যেতে পারে, তালিকায় নাম থাকলেও বাদ যেতে পারে নাম। 28-এর তালিকা অনলাইন ও অফলাইনে দেখা যাবে। কমিশন ও সিইও দপ্তরের ওয়েবসাইটে ভোটার তালিকা, জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটেও তালিকা প্রকাশ হবে। বিএলওদের কাছেও ভোটার তালিকার হার্ড কপি। তালিকা টাঙানো হবে স্থানীয় প্রশাসন, শহর জিএম ও এসপি অফিসেও। স্বীকৃত রাজনৈতিক দলগুলিকেও তালিকা কমিশনের। আর অফলাইনে কিভাবে দেখা যাবে আপনাদের জানাই। এতক্ষণ গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছিলাম অনলাইনে কি করে পাওয়া যাবে। অফলাইনে রাজ্যের সব বিএলওর কাছেই হার্ড কপি থাকবে। সেখান থেকে আপনারা জানতে পারবেন যে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা। ভোটারদের নিজের এলাকার যে বিএলওরা রয়েছেন, যেমনটা বলছিলাম, তাদের কাছে নাম যাচাই করতে পারবেন। শুধু তাই নয়, রাজ্যের স্বীকৃত 8 রাজনৈতিক দল, তাদের প্রতিনিধিদের কাছে সফট কপি থাকবে। সেখান থেকেও আপনারা জানতে পারবেন যে তালিকায় আপনার নাম রয়েছে কিনা। জেলা স্তরে রাজনৈতিক দলের বিএলএরা যারা রয়েছে, সেই বিএলএদের কাছেও নাম যাচাই। দুপুর মধ্যে ইসিআই লিঙ্ক দিয়ে দেবে। ইসিআই যে সাইট আছে, অন্য সাইট এটা আছে, আর অ্যাপে যেখানে যে কোনো ভোটার অ্যাপে কার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবে ওটা। অফলাইন আমাদের পলিটিক্যাল পার্টি এখানে আসবে, নিয়ে যাবে। ডিও কাছে তো কপি থাকবেই, ইআরও কাছে থাকবেই, ইআরও কাছে থাকবে। যদি অনলাইন দেখতে চাইবে, অনলাইন সাপোজ 2টোর সময় এসে যাবে, ওটা দেখতে পারবে। জন্য মোবাইলে ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করুন বা ক্লিক করুন voters.eci.gov.in কিংবা সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট দেখুন, অথবা যোগাযোগ করুন আপনার বুথ লেভেল অফিসারের সঙ্গে। বিশদে জানতে ফোন করুন টোল ফ্রি 1950 নম্বরে। এসআইআর এ বিচারাধীন তালিকায় রাজ্যের মুখ্য সচিব। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশের আগে শুক্রবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ রাজ্যের আইনজীবীর। এই তালিকায় রয়েছে বিভিন্ন ক্ষেত্রের হেভিওয়েটরা, যাদের ভোট ভবিষ্যৎ এখনো ঝুলে।
শনিবার প্রথম তালিকা। এসআইআর এর পরে পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ। এসআইআর শুনানিতে ডাক পাওয়াদের কথা বিচার করছেন বিচারকরা। এরকম 60,06,000-এর নামও থাকবে প্রথম তালিকায়। এই অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছেন বিশিষ্টরাও। শুক্রবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতির বেঞ্চে তিনি বলেন, অ্যাডজুডিকেশন তালিকায় পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নাম রয়েছে। চিফ সেক্রেটারি আন্ডার অ্যাডজুডিকেশন। আরে চিফ সেক্রেটারি ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না, তার কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয় তাহলে পশ্চিমবাংলার সব মানুষ তো আজকে বিপদে রইল। এটাই তো আমরা সবচেয়ে বেশি আশঙ্কা করছি। আর চিফ সেক্রেটারি একটু তো দেখো তো, উনি সবাইকে করে দিচ্ছেন, বাদ বিচার আর কিছু করছেন না। আরে চুরি করতে গেলেও একটু বুদ্ধি লাগে, তো বুদ্ধি চুরি করছে অথচ বুদ্ধি নেই। এসআইআর শুনানিতে যাদের ডাকা হয়েছিল তাদের মধ্যে অনেকেই বিশিষ্টজন, যেমন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, সাহিত্যিক জয় গোস্বামী, ক্রিকেটার মোহাম্মদ শামি, ঝুলন গোস্বামী, লক্ষ্মীরতন শুক্লা, ফুটবলার মেহতাব হোসেন, রহিম নবী, মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু, মোহনবাগানের বর্তমান সচিব সৃঞ্জয় বসু, অভিনেতা দেব, মিমি চক্রবর্তী, লাবণী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়। খসড়া তালিকায় বাদ যায় 58 লক্ষের নাম। এই 58 লক্ষের নাম বাদ রেখেই প্রথম তালিকা প্রকাশ করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, শনিবার ভোটার তালিকায় প্রায় 7,08,00,000 নাম থাকবে। যাদের নাম বাদ পড়বে তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিট। 60,06,000 ভোটারের নথি যাচাই বিচারাধীন, তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন। নিউজ 18 বাংলা। আবগারি দুর্নীতি মামলা 2024 সালে গ্রেপ্তার, 2026 সালে বেকসুর খালাস। অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া সহ 23 জনকে মামলা থেকে অব্যাহতি দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কেঁদে ফেললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলা থেকে বেকসুর খালাস, দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের রায়। অরবিন্দ কেজরিওয়ালের চোখে জল। शराब घोटाला कर रही थी और हमारे ऊपर आरोप लगा रही थी। आज कोर्ट ने सारे आरोप खारिज कर दिए। मोदी जी ने और अमित शाह जी ने मिलके आजाद भारत का सबसे बड़ा राजनीतिक षड्यंत्र रचा। कानून अपना काम कर रहा है, अब उसमें हम क्या कह सकते हैं। শুক্রবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সহ 23 জনকে আবগারি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দেয় আদালত। আবগারি দুর্নীতি মামলায় 2023 সালের 26শে ফেব্রুয়ারি মনীষ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই, পরে গ্রেফতার করে ইডি। 2024 সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি, পরে সিবিআই। 2024 সালে কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট, জামিন পান মনীষ সিসোদিয়াও। তবে তাদের বিরুদ্ধে মামলা চলছিল। ইডির মামলা থেকে আগেই দুজনকে অব্যাহতি দিয়েছিল আদালত, এবার দিল সিবিআই এর মামলা থেকে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জানিয়ে দিয়েছে, সিবিআই এর বিশাল চার্জশিটে একাধিক ত্রুটি রয়েছে। আবগারি মামলায় গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি সিবিআই। তাই অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া সহ 23 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো। कोर्ट के ऑर्डर के बाद ये साबित हो गया देश के सामने, केजरीवाल कट्टर ईमानदार है। अब तो एक ही तरीका बचा है मोदी जी केजरीवाल से निपटने का, केजरीवाल का कत्ल करवाना पड़ेगा, केजरीवाल की हत्या करवानी पड़ेगी। आज मैं चैलेंज करता हूं मोदी जी को, मोदी जी हिम्मत है दिल्ली में दोबारा चुनाव करा के दिखा दो, तुम्हारी 10 से ज्यादा सीट आ जाए, मैं राजनीति छोड़ूंगा। अरविंद जी ने पूरा जीवन ईमानदारी से जिया है और उनका एक ही ध्येय है कि ये देश खूब तरक्की करे, लेकिन इन लोगों ने अपने सत्ता के लालच में पिछले इतने सालों से हमारे ऊपर झूठी एलिगेशंस लगाई, हमारे को तड़पाया, हमारे को, अरविंद जी को, उनके साथियों को जेल में भेजा, बहुत कष्ट दिया, लेकिन मुझे विश्वास था कि ईश्वर हमारा साथ देंगे।
এদিন এক্সে পোস্ট করে সরব হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। লেখেন, সত্যমেব জয়তে, সময় থাকতে থাকতে বিজেপি শিক্ষা নিক। আপনাদের নোংরা কৌশল, আপনাদের ইডি সিবিআই এসব পুতুল সত্যের মুখোমুখি হলে টিকতে পারে না। অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন। कानून अपना काम कर रहा है, अब उसमें हम क्या कह सकते हैं। নিউজ 18 বাংলা। বিজেপির আমলে আত্মনির্ভরতায় জোর, বিদেশের গোলামির মানসিকতার হতাশা থেকে মুক্তি ভারতের। ভারতের সঙ্গে অন্য দেশের বাণিজ্য চুক্তিতে আগ্রহ তার প্রমাণ। নেটওয়ার্ক 18-এর রাইজিং ভারত অনুষ্ঠানে দাবি প্রধানমন্ত্রীর। सामर्थ्य किसी देश में अचानक पैदा नहीं होता, सामर्थ्य पीढ़ियों में बनता है। लेकिन इतिहास के एक लंबे कालखंड में, गुलामी की इतनी शताब्दियों में हमारे सामर्थ्यवान होने की भावना को ही हीनता से भर दिया गया था। दूसरे देशों से आयातित विचारधारा ने समाज में ये भर दिया था कि हम अशिक्षित हैं और अनुगामी यानी फॉलोवर हैं। जब भावना में ही हीनता थी तो सिद्धि भी वैसी ही मिल रही है। हम विदेशी तकनीक की नकल करते थे, विदेशी मोहर का इंतजार करते थे। ये वो गुलामी थी जो राजनीतिक और भौगोलिक से ज्यादा मानसिक गुलामी थी। दुर्भाग्य से आजादी के बाद भी भारत गुलामी की मानसिकता से बाहर नहीं निकल पाया। इसका ताजा उदाहरण हम ट्रेड डील्स को लेकर हो रही चर्चा में देख रहे हैं। कुछ लोग चौंक गए हैं कि अरे ये क्या हो गया, कैसे हो गया। विकसित देश भारत से ट्रेड डील्स करने में इतने उत्सुक क्यों है? इसका उत्तर है हताशा निराशा से बाहर निकल रहा आत्मविश्वासी भारत। কোচবিহারের দিনহাটা থেকে হুগলির বেগমপুর, কোথাও চালু হলো সেতু, কোথাও তৈরি হচ্ছে রাস্তা, মিটতে চলেছে দীর্ঘদিনের সমস্যা। কোচবিহারের দিনহাটার পুটিমারি এই গ্রাম দিয়ে বয়ে গিয়েছে বুড়াধরলা নদী। নদী পেরোতে একমাত্র ভরসা ছিল সাঁকো, তাতে ঝুঁকিও বেশি। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল গ্রামে পাকা সেতু হোক। প্রায় 2 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে সেই সেতু। বুধবার থেকে তা চালুও হয়ে গিয়েছে। কত সুবিধা হয়েছে, নদীর উপরে মানুষ পার হবারে পায় নাই। ঝাংড়া দিয়ে যখন জল উঠছে তখন মনে করেন নদী ভাসি গেছে, ঘুরে দিয়ে দিয়ে পার হয়েছে, অনেক উপকার হয়েছে। যে বাচ্চা কাচ্চা স্কুল যায়, যাইতে পারে না। বর্ষার সিজনে আরও মনে করো অসুবিধা খুব। এখন বৃষ্টি হয়েছে অনেকটা, অনেকের লোকের সুবিধা হয়েছে। পুটিমারি গ্রামের মানুষের যেমন সুবিধা হবে, ওইদিকে মাটালহাটের একটা বিস্তীর্ণ এলাকার মানুষেরও সুবিধা হবে যাতায়াত করবার। এটা অনেক দিনের চাহিদা। বাঁকুড়ার ছাতনায় চণ্ডীদাস সেতু। দ্বারকেশ্বর নদীর উপর এই সেতু বাঁকুড়া এবং পুরুলিয়া 2 জেলার সংযোগকারী। 2020 সালে জলের তোড়ে সেতু ভেঙে যায়। স্থানীয়দের দাবি তারপর থেকে প্রতি বছর সংস্কার করা হয়েছে, কিন্তু আগের চেহারাই ফেরেনি। প্রতি বছর বর্ষায় সেতু বন্ধ করে দেওয়া হতো। এর জেরে প্রায় 30 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো। এবার পুরনো সেতুর পাশেই তৈরি হলো নতুন সেতু, নাম দ্বারকেশ্বর সেতু। সেতুর পাশাপাশি তৈরি হয়েছে সংলগ্ন রাস্তাও। পুরনো ব্রিজের থেকে নতুন ব্রিজ যেটা করেছে প্রচুর ভালো করেছে। এই যে নতুন ব্রিজটা হয়েছে, নতুন ব্রিজটা হওয়ার পথে আমরা অনেকটা হ্যাপি। 3,55,00,000 টাকা খরচা হয়েছে, 5 কিলোমিটার রাস্তা সহ। ব্রিজটা খুব মজবুত হয়েছে এবং সুন্দর হয়েছে। বাঁকুড়া এবং পুরুলিয়ার যোগাযোগ ব্যবস্থাটা বাড়লো। উত্তর 24 পরগনার দেগঙ্গা ও বাদুড়িয়া এই 2 ব্লকের মাঝে সংযোগকারী পদ্মাখালের সেতু আমফানে তা ভেঙে যায়। তারপর থেকে ভরসা সাঁকো। বাইক বা গাড়ি নিয়ে যেতে হলে প্রায় 35 কিলোমিটার ঘুরতে হয়। এবার সেখানে শুরু হলো নতুন সেতু তৈরির কাজ। এর জন্য বরাদ্দ প্রায় 13 লক্ষ টাকা।
ভেঙে যাওয়ার পরিস্থিতি মানে অনেকে মানে হয়রানি হয়েছে, অনেক লোকে যেতে পারতো না এখান দিয়ে। আজকে শিলান্যাস হয়েছে, সবাই মানুষ খুশি হয়েছে। দুটো বলাতে প্রচুর লোক যাতায়াত করে, হাজার হাজার লোক এখান থেকে যাতায়াত করে, সবার উপকার। কম বেশি 13 লক্ষ টাকা হবে। সেইটা দীর্ঘদিন ধরে একটা ফিনান্সের জটের জন্য আটকে ছিল, সেই ব্রিজের কাজ শুরু হয়ে যাচ্ছে। বর্ষাকালে রাস্তায় কাদা, অন্য সময় ধুলোয় ধুলো। এটাই পূর্ব মেদিনীপুরের পটাশপুরের নৈপুর গ্রামের গল্প। সেই ছবি এবার বদলাতে চলেছে। গ্রামের রাস্তা পাকা করা হবে। স্থানীয় সরকারি স্কুল থেকে ঝরিয়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার। এর জন্য বরাদ্দ করা হয়েছে 84 লক্ষ টাকা। এই এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের চাহিদা, আজকে স্বপ্ন পূরণ হলো তাদের। সকলের মুখে হাসি। রলার স্কুল আমাদের স্টুডেন্ট যা এখানকার মাঠের চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে মানে বস্তা বইতে পারে না, তারা সেখান থেকে নিয়ে আসে এবং আমরা দারুণ খুশি। হুগলির চণ্ডীতলা, এখানকার বেগমপুরে তৈরি হচ্ছে 3টি নতুন রাস্তা। পথশ্রীতে বরাদ্দ মোট প্রায় 4,07 লক্ষ টাকা। স্থানীয়দের দাবি, এই রাস্তাগুলো চালু হলে বেগমপুর স্টেশন, ডানকুনি সহ একাধিক এলাকায় যাতায়াতের সুবিধা হবে। যে রাস্তাগুলো প্রচন্ড খারাপ ছিল, রাস্তাশ্রী প্রকল্পে 3টা রাস্তা আমাদের দিয়েছে, সত্যি করেই মানুষ উপকৃত হয়েছে। তার রাস্তাটা একদম নতুন করে ফের আবার তৈরি করে দিচ্ছে, খুব আমাদের উপকৃত হলাম। জলপাইগুড়ির মাটিয়ালি, এখানকার কিলকোট চা বাগান এলাকায় তৈরি হচ্ছে নতুন রাস্তা এবং ড্রেন। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে आज यहाँ पर 4 काम का उद्घाटन किया गया, जो कि जिसमें 2 ड्रेन है और 2 सीसी रोड है। নিউজ 18 বাংলা।